তোমরা আমাকে একজন একটু কনফার্ম করো স্লাইড গুলো মুভ করছে কিনা। জি স্যার, মুভ করুন। জি আচ্ছা, স্যার, মুভ মুভ করছে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শুরু করবো আজকে। সেকশন এর সেকশন এ আমরা যেগুলো কমপ্লিট করেছি সোফার, প্রপার্টিস অফ ফ্লুইড, সেটা, তারপর হচ্ছে ফ্লুইড স্ট্যাটিক্স, তারপর হচ্ছে কাইনেমেটিক্স। কাইনেমেটিক্স তো অল্প কিছু মৌলিক মৌলিক কিছু বিষয়। তো আসলে বলা যেতে পারে সেকশন, তোমাদের টার্ম ফাইনাল কোশ্চেন যদি বলো, তার যে সেকশন, একটা সেকশন আমরা সেকশন এ বলি, ওটার মূল যে বিষয়গুলো এই এখান থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, ওগুলো ইতিপূর্বে যেগুলো পড়ানো হয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ, তবে দেখা যায় যে ওখানকার মূল উপাদান, মূল মূল কন্টেন্ট গুলো এখানে। তো চ্যাপ্টার 4 এটা, এনার্জি কনসিডারেশন ইন স্টেডি ফ্লো। তাহলে আমরা এনার্জির বিভিন্ন বিষয়গুলো দেখব কোথায়? ইন স্টেডি ফ্লো। ওকে, এখানে আনস্টেডি স্টেট বা সময়ের সাথে পরিবর্তন এই বিষয়গুলো কোনো আসবেই না। আসলে সেগুলো আমরা জিরো ধরে নেব। ওকে, আচ্ছা, প্রথম যে টপিকসটা, কাইনেটিক এনার্জি অফ এ ফ্লোয়িং ফ্লুইড। একটা ফ্লুইড ফ্লো হচ্ছে, ধরো এটা একটা ফ্লুইড পার্টিকেল, হ্যাঁ, বা রেড মার্কস করা আমার কার্সরটা, সেটা ফ্লুইড পার্টিকেল, এটা মুভ করছে। তাহলে তার কাইনেটিক এনার্জি কি হবে? ওকে, যদি এটা সলিড হয়, হ্যাঁ, সলিড হয়, তো আমরা একটা সলিড অবজেক্ট আছে, সেটার ম্যাস হচ্ছে এম, আর হচ্ছে ভেলোসিটি হচ্ছে বি। তাহলে ইজিলি কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম বি স্কয়ার। যদি সলিড হয়, ম্যাস এম হয়, ভেলোসিটি ভি হয়, তাহলে তার কাইনেটিক এনার্জি ফিজিক্স থেকে আমরা আমরা এটা দেখেছি, কাইনেটিক এনার্জি ইকুয়াল হাফ এম বি স্কয়ার। সিমিলারলি, যদি আমরা একটা ফ্লুইড চিন্তা করি, এই রেড মার্কসটা, এটা একটা ফ্লুইড, এবং এর মধ্যে যে ডিফারেন্সিয়াল ফ্লুইড এলিমেন্ট বা পার্টিকেল গুলো আছে, সবগুলা যদি একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকে এবং সবগুলার সামেশন ম্যাস যদি এম হয়, তাহলে সেটারও কাইনেটিক এনার্জি এত হতে বাধ্য। শর্ত কি? এই একটা ফ্লুইড, এম ম্যাসের একটা ফ্লুইডের ভিতরে যত ডিফারেন্সিয়াল ফ্লুইড এলিমেন্ট থাকবে, প্রত্যেকটা এলিমেন্ট বা পার্টিকেল গুলো একই ভেলোসিটিতে মুভ করবে, তাহলে এটা ভেলোসিটি এত হতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে, একটা ফ্লুইড আন্ডার কনসিডারেশন, ফ্লুইড এলিমেন্ট যত ছোট হোক না কেন, এর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অংশ, এলিমেন্ট, হ্যাঁ, একই ভেলোসিটিতে মুভ করে না। তাদের মধ্যে ভেরিয়েশন আছে, ভেরিয়েশন অফ ভেলোসিটি বোথ ইন ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড। ওকে, ভেলোসিটি, ডিরেকশন আর ম্যাগনিটিউডে তাহলে কিছু একটা কিন্তু থেকে যায়, তাহলে আমরা কিভাবে এই কাইনেটিক এনার্জি বের করব, তাই না? আচ্ছা, সো কাইনেটিক এনার্জির, যদি তোমার আমার যদি সমান ভেলোসিটিতে মুভ করে, যদি করে এটার মতো, তাহলে আমি কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট, এই ইকুয়েশনটা কি হতে পারে? কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট অফ দ্য ফ্লুইড, হাফ এম বি স্কোয়ার, তার টোটাল কাইনেটিক এনার্জি ফর এম ম্যাস, আর তার ওয়েট ভলিউম ইন্টু গামা স্পেসিফিক ওয়েট। তাহলে আমরা কি দেখতে পাই? এই ম্যাস ইকুয়াল টু কি ভলিউম ইন্টু গামা রো, কাটাকাটি করে কি দেখতে পেলাম? কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট ইকুয়ালস টু বি স্কয়ার বাই 2g। তাহলে এটা হচ্ছে ফ্লুইড এর কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট ইকুয়াল টু বি স্কয়ার বাই 2g আসলো। শর্ত কি? ওই ফ্লুইডটা বি ভেলোসিটিতে মুভ করে, সমান ভেলোসিটিতে। আচ্ছা, একটাই ভেলোসিটি ওখানে। এখন আমরা বাস্তবিক ক্ষেত্রে দেখি না, অলওয়েজ ভেরিয়েশন হয়,
ভ্যালোসিটির, এই যে ভ্যালোসিটি বলতেছি, এখানে ভ্যালোসিটিজ হয় মাল্টিপল, এবং এগুলো ডিরেকশন এবং ম্যাগনিটিউডে চেঞ্জ হয়। ভালো, তাহলে ভেরিয়েশন যদি হয় তাহলে তার এক্সপ্রেশনটা ওই আন্ডার ভেরিয়েশন কন্ডিশনে কি হবে? তাহলে ট্রু কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট, কাইনেটিক এনার্জি ছিল কি ট্রু কাইনেটিক এনার্জি, এটা তো একটা অ্যাজাম্পশন যে প্রত্যেকটা ফ্লুইড এলিমেন্ট ভি ভেলোসিটিতে মুভ করতেছে। ওকে, আচ্ছা, সো ট্রু কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট ইকুয়াল টু কি, এই অ্যাপ্রক্সিমেটেড বা নমিনাল কাইনেটিক এনার্জি যে পার ইউনিট ওয়েট, যেখানে একটা অ্যাজাম্পশন ছিল ফ্লুইড এলিমেন্ট গুলো একটা কনস্ট্যান্ট ভি ভেলোসিটিতে মুভ করে, তাহলে এটা একটা নমিনাল বা অ্যাপ্রক্সিমেট। আমি এইটাকে একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে, ওকে, আমি ট্রু কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট বা নমিনাল, এটা আন্ডার দ্য অ্যাজাম্পশন দ্যাট ওই এম এস এর ফ্লুইডটা ভি ভেলোসিটিতে মুভ করে, আমি এটাকে একটা আলফা দিয়ে মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাইং ফ্যাক্টর, তাহলে আমি ট্রু পাবো। আমরা ডেফিনেশনটা এভাবে ধরে নিলাম। ওকে, এখন তুমি এই আলফাটার ভ্যালু কত হবে বা এক্সপ্রেশন কি হবে, ইকুয়েশন কি হবে, এখন সেটা নিয়ে আমাদের বিবেচ্য বিষয়। হ্যাঁ, এটা কি তাহলে? কারণ এটা দিয়ে যদি আমি নমিনালকে মাল্টিপ্লাই করতে পারি তাহলে তো ট্রু পেয়ে যাব, তাই না? ট্রু এবং নমিনাল বা অ্যাপ্রক্সিমেট বা এভারেজ, এটার সাথে একটা ফ্যাক্টর হচ্ছে আলফা। এটা কি এখন? আমরা ধরে নেই, আমরা কি ধরছি, এই হচ্ছে ফ্লো চ্যানেল এবং এটা হচ্ছে তার ডায়ামিটার, আর এটা হচ্ছে তার ফ্লো এরিয়া বা ক্রস সেকশন। আমরা কি ধরছি, ভ্যালোসিটিটা ইট ইট ইজ চেঞ্জিং অ্যাক্রস দ্য ক্রস সেকশন, ওকে, বা ডায়ামিটার বরাবর এর একটা পরিবর্তন আছে, হুম, তাই না? তাহলে তুমি দেখো, এই যে টোটাল এরিয়া, আমরা ছোট্ট একটা ডিফারেন্সিয়াল এরিয়া নিলাম যার এরিয়া হচ্ছে ডিএ, এবং এর মধ্যে দিয়ে ফ্লুইডটা ভি ভেলোসিটিতে, ইউ ভেলোসিটিতে মুভ করতেছে, লোকাল ভেলোসিটি ফর ডিএ এরিয়া। তাহলে ডিএ এরিয়াকে ইউ দ্বারা মাল্টিপ্লাই করলে আমি কি পাচ্ছি, ভলিউম পাচ্ছি, ভলিউমেট্রিক ফ্লো রেট অ্যাক্রস দিস এরিয়া, multiplied by rho, mass flow rate across the differential area of এই ডিএ যে ডিফারেন্সিয়াল এরিয়া তার মধ্যে দিয়ে ম্যাস ফ্লো রেট। ওকে, তাহলে তার বি স্কোয়ার হাফ এম এ বি স্কোয়ার। তাহলে এই যে এক্সপ্রেশনটা আসলো, এটা কি, এই যে যেই অ্যাক্রসে ভ্যালোসিটিটা পরিবর্তন হবে, টোটাল ক্রস সেকশনের ছোট্ট একটা ডিফারেন্সিয়াল এরিয়া নিলাম যার মধ্যে ইউ ভ্যালোসিটি, তার কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে এটাকে যদি একটু আমি রিঅ্যারেঞ্জ করি, রিঅ্যারেঞ্জ করলে কি পাচ্ছি, ইউ কিউব ডিএ, এখানে গামাকে নিয়ে আসলাম, রোকে জি দ্বারা ভাগ করলাম, ওকে, এটা আসলো। এটা কি বোঝাচ্ছে, ছোট্ট একটা ডিফারেন্সিয়াল এরিয়া ডিএ এর মধ্যে দিয়ে যে কাইনেটিক ম্যাস ফ্লো হবে বা ভলিউম ফ্লো হবে, তার করেসপন্ডিং কাইনেটিক এনার্জি। ওকে, এটা ছোট্ট একটা ডিফারেন্সিয়াল এরিয়ার জন্য। ওকে, আচ্ছা, বা এখন আমি কি লিখতে পারি, ট্রু কাইনেটিক এনার্জি পার ইউনিট টাইম বা ওয়েট পার ইউনিট টাইম, এই টাইম কাটা গেলে ট্রু কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট। হ্যাঁ, এইভাবে আমরা লিখলাম। ট্রু কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ট্রু কাইনেটিক এনার্জি পার ইউনিট টাইম বা ওয়েট ফ্লো রেট পার ইউনিট টাইম। ওকে, এভাবে আমরা লিখতে পারি। তাহলে ওয়েট ফ্লো রেটটা কি হবে, ওই ছোট্ট একটা ডিফারেন্সিয়াল এরিয়ার মধ্যে দিয়ে ভলিউমেট্রিক ফ্লো রেট ইনটু গামা। ভলিউমেট্রিক ফ্লো রেট কি, এই যে এটা ইউ ডি এ গামা, এটা হচ্ছে ছোট্ট ডিফারেন্সিয়াল এরিয়ার মধ্যে দিয়ে ওয়েট ফ্লো রেট, মানে পার ইউনিট টাইমে কি পরিমাণ ওয়েট যাচ্ছে, আর এটা হচ্ছে ট্রু ছোট্ট ডিফারেন্সিয়াল এরিয়ার মধ্যে দিয়ে একক সময় কি পরিমাণ কাইনেটিক এনার্জি যাচ্ছে, তাই না? আচ্ছা, টাইম কেটে গেল, তাহলে আমরা এই যে এটা হলো, এখন উপরের অংশটুকু এটা, এটার এক্সপ্রেশনটা কি হবে এখানে, ট্রু ওয়েট পার ইউনিট টাইম, এটা বসাও, ট্রু কাইনেটিক এনার্জি পার ইউনিট টাইম, এটা তো পার ইউনিট টাইমে, তাই না? কারণ যেহেতু আমি ভ্যালোসিটি কাউন্ট করতেছি, ভ্যালোসিটি মানে কি, এই যে ভ্যালোসিটিকে, এই যে এরিয়াকে ইউ দ্বারা মাল্টিপ্লাই করলাম, ভলিউম পাচ্ছি বললাম, তার মানে কি, এরিয়াকে তো এইচ দ্বারা
এরিয়াকে হাইট দ্বারা মাল্টিপ্লাই করলে ভলিউম পাবা, এখানে ইউ দ্বারা দিচ্ছ। ইউ মানে কি একক সময়ে ট্রাভেল ডিস্টেন্স, তাই না? তাহলে একক সময় কিন্তু আমরা এটা হচ্ছে একক সময় কি পরিমাণ কাইনেটিক এনার্জি ফ্লো হচ্ছে। তাহলে এই যে একক সময়ে কাইনেটিক এনার্জি চেঞ্জ ফ্লো, একক সময় ওয়েট ফ্লো, তাই না? ঠিক আছে, এই যে এইটা এবং এইটা, এখন এইটা আমি তোকে টোটাল, এটা তো ডিফারেন্সিয়াল এরিয়ার মধ্যে ছিল, এটাকে ইন্টিগ্রেট করো, যেহেতু গামা কনস্ট্যান্ট এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, যেহেতু গামা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, তাহলে আমি কি পেলাম? ট্রু কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট ইকুইভ্যালেন্স টু ট্রু কাইনেটিক এনার্জি পার ইউনিট টাইম, ট্রু ওয়েট পার ইউনিট টাইম, হ্যাঁ, ইকুয়ালস টু এটা, ইকুয়ালস টু কাটাকাটি করো, এটা হলো। তাহলে ট্রু কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট, একটু আগে যে আমরা এই যে ইকুয়েশন ধরেছিলাম ট্রু কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট ইকুয়াল টু আলফা বি স্কয়ার নমিনালটা, ওকে, সেটা ডিফারেন্সিয়াল এলিমেন্ট, ডিফারেন্সিয়াল ব্যালেন্স করে আমরা এই ফর্মে আসলাম, তাই না? এই ইকুয়েশনটা, আর যদি 3 ধরো, 2 ধরো, এটা 1 এবং 2কে কম্পেয়ার করো, বাম পক্ষ তো সমান, তাহলে কি আসবে? আলফা এটা আসবে, হ্যাঁ, ওই দিকের বিটা এদিকে চলে আসছে, ওইদিকে যে বি স্কয়ার ছিল এই বি স্কয়ারটা এখানে চলে আসছে, তাহলে হচ্ছে তোমার এই যে অংশ দেখো, এই যে এই অংশটা, আলফা ইকুয়ালস টু 1/b স্কয়ার, বি কি এভারেজ ইকুয়াল ভেলোসিটি, আর হচ্ছে এটা, এই যে আমরা যদি ডেফিনেশন দেখি, এভারেজ ভেলোসিটি ডেফিনেশন কিন্তু এটা এরিয়া এভারেজ ভেলোসিটির, তাহলে এটা বি স্কয়ার, আর এটাকে আমরা এগেইন এভারেজ ভেলোসিটি ধরতে পারি, তাহলে নিচে কি হবে? নিচে, আচ্ছা, এটা হচ্ছে এরিয়া ইন্টু এভারেজ ভেলোসিটি, এটা এটা হবে এরিয়া ইন্টু এভারেজ ভেলোসিটি, এইটার ইন্টিগ্রেশনটা যদি নাও ইকুয়াল টু হবে এরিয়া ইন্টু এভারেজ ভেলোসিটি, তাহলে এরিয়া ইন্টু এভারেজ ভেলোসিটি ইন্টু বি স্কয়ার, তাহলে হচ্ছে 1/a/b³ এটা। তাহলে দেখো ওই যে আমাদের এখানে এই যে অ্যানালাইসিসটা আমরা কেন করতেছি? আমরা করতেছি টু ডিটারমাইন আলফা, ওই যে একটা ফ্যাক্টর ছিল, তাই না? তাহলে আলফাটা হচ্ছে ইকুয়েশনটা কি হলো? এটা উপরে ইন্টিগ্রেশন অফ u³ dA আর নিচে ab³, ওকে। এখন এখান থেকে আমরা বলতে পারি এই উপরে যে টার্মটা আছে, উপরের টার্মটা মানে কি? লোকাল ভেলোসিটির কিউবের ইন্টিগ্রেশন এভারেজ, লোকাল ভেলোসিটির কিউবের এভারেজ, আর নিচে কি? এভারেজ, লোকাল ভেলোসিটির এভারেজের কিউব। উপরের অংশটা কি? লোকাল ভেলোসিটির কিউবের এভারেজ, আর এটা লোকাল ভেলোসিটির এভারেজের কিউব। এই অংশটা থেকে ছোট হবে, অর্থাৎ উপরে যেটা আছে এটার ভ্যালু এটা থেকে বড় হবে, অবশ্যই বড় হবে। তাহলে আমরা বলতে পারি আলফা গ্রেটার দেন 1, এই ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি? আলফা গ্রেটার দেন 1, এটা আমরা প্রমাণ করলাম। এখন দেখো আলফা গ্রেটার দেন 1 ফাইন, তো এখন আলফার এক্সাক্ট ভ্যালুটা কত? আমার লেমিনার ফ্লো একটা টাইপ আছে, আমার টার্বুলেন্ট ফ্লো একটা টাইপ আছে, হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি কত? এখন নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যদি ফ্লোটা টার্বুলেন্ট হয় এর ভ্যালুটা 1.01 থেকে 1.15 এই পর্যন্ত থাকে, বাট ইট ইজ ইউজুয়ালি বিটুইন 1.3 থেকে এত, 1.01 থেকে এত, বা এটাকে আর যদি আমরা আরেকটু কনফাইন করি, আরেকটু লিমিট করি, 1.03 এবং 1.06। টার্বুলেন্ট হলে এই ভ্যালুটা প্র্যাকটিক্যাল এত বা অ্যাকচুয়াল এত, ওকে। আর লেমিনার হলে আমরা এই ইকুয়েশনকে সলভ করে আমরা যেটা পাবো 2 পাবো, লেমিনার হলে আলফা ইকুয়াল টু 2। তাহলে আমরা বটম লাইন যেটা বলতে পারি, লেমিনার ফ্লোর জন্য আলফা ইকুয়াল টু 2 আসবে। কিভাবে আসলো? এটাকে লেমিনার ফ্লোর জন্য যদি সলভ করো, আর টার্বুলেন্টের জন্য 1.01 থেকে শুরু করে, কারণ এত 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 তোমার সহজ এটাকে ইন্টিগ্রেট করা যাবে না, টার্বুলেন্টের জন্য নানা রকমের বিষয় পরীক্ষা নিরীক্ষা যেগুলো করে আমরা যে ভ্যালুগুলো পেয়েছি এত, বা আরো একটু কনফাইন করলে সেটা এত, ওকে। এখন এই দুটো অবজারভেশন থেকে আমরা বাস্তবিক বিবেচনায় কিছু প্র্যাকটিক্যাল, আলফার জন্য একটা প্র্যাকটিক্যাল ভ্যালু নিব। আলফার জন্য একটা প্র্যাকটিক্যাল ভ্যালু হচ্ছে 1 ধরা হয়, প্র্যাকটিক্যাল ভ্যালু 1। টার্বুলেন্টের ফ্লোর জন্য 1.03 থেকে 1.06। আমি যদি এটাকে 1 ধরি খুব বেশি ভুল হওয়ার তেমন সম্ভাবনা নাই,
স্টিল রিজনেবল। কিন্তু লেমিনারের জন্য আলফা ট্রু, আমি যদি স্টিল 1 ধরি একটা কিন্তু থেকে যায়। তবে লেমিনার ফ্লোর জন্য এই ভ্যালুটা ট্রু কাইনেটিক এনার্জি ইটসেলফ ভেরি স্মল, ঠিক আছে, কম্পেয়ার টু, আমরা তো কাইনেটিক এনার্জি বের করতেছি তাই না, ওই প্রেশার এটা তো আমি যদি বার্নৌলি ইকুয়েশন দেখি, ওখানে প্রেশার হেড আছে, এলিভেশন হেড আছে, ভেলোসিটি হেড। এখন লেমিনার ফ্লোর জন্য ভেলোসিটিটা এত কম যে এই যে ওই বার্নৌলি ইকুয়েশনের ভেলোসিটি হেড ইজ ইনসিগনিফিক্যান্ট কম্পেয়ার টু দ্য জেড এবং প্রেশার। এই কারণে আমরা স্টিল বাস্তবিক বিবেচনায় লেমিনার হোক টার্বুলেন্ট হোক সকল ফ্লোর জন্য প্র্যাকটিক্যালি আলফার ভ্যালু 1 ধরে কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট ইকুয়াল টু বি স্কয়ার বাই 2g, প্রোভাইডেড দ্যাট বি স্কয়ার এ ক্রস সেকশনের এভারেজ ভেলোসিটি। ওকে, এই হচ্ছে আমরা কাইনেটিক এনার্জি সম্পর্কে জানলাম, কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট। এখান থেকে আমরা দেখলাম সলিড হলে কেমন হবে, ফ্লুইড বাট সেম ভেলোসিটিতে মুভ করলে কেমন হবে সেটা দেখলাম। বাস্তবিক হচ্ছে এটা ভিন্ন ভিন্ন ভেলোসিটিতে মুভ করে। সো ট্রু সিনারিওতে কি হবে, আলফার মাধ্যমে আমরা লিখলাম আলফা, আলফা কি করলাম, আলফার একটা ইকুয়েশন ডিরাইভ করলাম, এখান থেকে দেখলাম ম্যাথমেটিক্যালি আলফা গ্রেটার দেন 1 হবে। লেমিনারের জন্য এটাকে সলভ করলে 2 পাবা, আর টার্বুলেন্টের জন্য এই রেঞ্জে পাবা। সো টার্বুলেন্টের জন্য আমরা প্র্যাকটিক্যালি 1 ধরে নেই, এবং স্টিল লেমিনারের জন্য 1 ধরবো, কারণ লেমিনারের মধ্যে আসলে এই টার্মটাই ইটসেলফ ভেরি লো, ইনসিগনিফিকেন্ট কম্পেয়ার টু দ্য আদার টার্ম ইন দ্য বার্নৌলি ইকুয়েশন, এনার্জি ইকুয়েশন, বার্নৌলি না বলে এনার্জি ইকুয়েশন বলি। সো এই পর্যন্ত আমরা দেখলাম। এখন পোটেনশিয়াল এনার্জি, আমরা কাইনেটিক এনার্জি দেখলাম, এখন আরেকটা বিষয় হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ওকে, পোটেনশিয়াল এনার্জি, দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ পার্টিকেল অফ ফ্লুইড, একটা ফ্লুইডের প্যাকেট বলো, পার্টিকেল বলো বা ইউনিট বলো, ডিপেন্ডস অন ইটস এলিভেশন অ্যাবাভ এনি আরবিট্রারি ডটাম প্লেন। অর্থাৎ একটা রেফারেন্স প্লেন, ধরো এইটা যদি একটা রেফারেন্স প্লেন হয়, এটা যদি রেফারেন্স প্লেন হয়, এখানে যদি ফ্লুইড থাকে, তাহলে এই ফ্লুইডের পোটেনশিয়াল এনার্জিটা এই রেফারেন্স প্লেন থেকে কতটুকু উপরে আছে, কতটুকু ফার, হাউ ফার, হ্যাঁ, তার উপর নির্ভর করবে, ডটাম থেকে কতটুকু উপরে আছে, এটা তার পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি একক, হ্যাঁ, এই যে ডাব্লিউ, এটা যদি তার আমরা পড়েছি না পোটেনশিয়াল এম জি এইচ, পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু এম জি এইচ, এম জি মানে কি ওয়েট, আর এইচ মানে জেড, তাহলে আমরা সেভাবে লিখলাম, ঠিক আছে। তোমার টোটাল, এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ফর টোটাল ওয়েটের জন্য। আমি এটাকে যদি ভাগ করি ডাব্লিউ দিয়ে, তাহলে কি হবে জেড, তাহলে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ওয়েট ইকুয়াল টু জেড, তাই না? তাহলে পোটেনশিয়াল এনার্জি কোন একটা ফ্লুইড এলিমেন্ট প্যাকেটের পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ওয়েট ডিপেন্ড ইকুইভ্যালেন্স টু ডটাম, তার যে রেফারেন্স লাইন, আমরা যে একটা রেফারেন্স লাইন ডিফাইন করব, সেই রেফারেন্স লাইন থেকে কতটুকু উপরে আছে সেটার উপর ভিত্তি করে। ওকে, আচ্ছা, ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি কি, এটা আমরা থার্মোডাইনামিক্স ইতিমধ্যে শুরু করেছি বা পড়েছি, তোমরা পড়েছো, জানো ইন্টারনাল এনার্জি, এটা মোটামুটি বিস্তর ভাবে থার্মোডাইনামিক্সে পড়ানো হয়েছে। হ্যাঁ, এটা ওয়ান টাইপ অফ থার্মাল এনার্জি। কিভাবে, ধরো ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল আভ্যন্তরীণ, একটা ফ্লুইড এলিমেন্টের ভিতরের যে ফ্লুইড মলিকুলস বা ছোট ছোট আরো আরো ক্ষুদ্র যে প্যাকেট থাকবে, অংশ থাকবে, বা আমি মলিকুলস চিন্তা করি, একটা ফ্লুইড এলিমেন্ট বা ফ্লুইড প্যাকেট বা ফ্লুইড পার্টিকেলের ভিতরে যে ফ্লুইড মলিকুলস গুলো থাকবে, সেই মলিকুলস গুলোর মুভমেন্ট, মলিকুলস গুলোর ইন্টারাকশনস, অ্যাট্রাকটিভ ফোর্স, মলিকুলস গুলোর মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স, মলিকুল, সেইগুলোর উপর ভিত্তি করে তোমার তার ইন্টারনাল এনার্জি ই হয়, ইন্টারনাল এনার্জি নির্ধারিত হয়। ইন্টারনাল এনার্জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, এবং ইন্টারনাল এনার্জি ইজ হাইলি রিলেটেড টু দ্য টেম্পারেচার অফ দ্যাট ফ্লুইড পার্টিকেল। ইট ইজ এক্সপ্রেসড, এই ছোট আই বা বড় আই মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। হুম, আচ্ছা, এখানে, আচ্ছা এখানে একটা কথা বলা আছে, দেখো
জিরো ইন্টারনাল এনার্জি, অর্থাৎ একটা হাইপোথেটিক্যাল কন্ডিশন আমরা চিন্তা করি যেখানে তার এনার্জি জিরো। এগুলো থার্মোডাইনামিক্সে পড়ছো। তারপর আমি বলি ইন্টারনাল এনার্জি, আমরা একটা হাইপোথেটিক্যাল কন্ডিশন বা টেম্পারেচার চিন্তা করব যেখানে বিবেচনা করবে ইন্টারনাল এনার্জি জিরো। সেই টেম্পারেচার থেকে ভিন্ন অন্য যে কোনো টেম্পারেচারের ইন্টারনাল এনার্জি কি হবে, যে ওই রেফারেন্স টেম্পারেচার থেকে এই টেম্পারেচারে আসতে যা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি যেটা হয়, সেটাই হচ্ছে ওই পয়েন্টের ওই টেম্পারেচারের ইন্টারনাল এনার্জি, কারণ আমরা রেফারেন্স কন্ডিশনে তার এনার্জি জিরো ধরছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট প্লাস হচ্ছে কি দেখলাম, পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ওয়েট, ইন্টারনাল এনার্জি পার ইউনিট ওয়েট বা পার ইউনিট মাস, এগুলো দেখলাম। এখন দেখো আজকের যে আলোচ্য বিষয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এনার্জি ইকুয়েশন ফর স্টেডি ফ্লো অফ এনি ফ্লুইড। দেখো আমরা ফ্লুইড দেখেছি, রিয়েল ফ্লুইড, আইডিয়াল ফ্লুইড, কম্প্রেসিবল ফ্লুইড, সরি, রিয়েল ফ্লুইড, আইডিয়াল ফ্লুইড। রিয়েল ফ্লুইডের মধ্যে কম্প্রেসিবল, ইনকম্প্রেসিবল, নানা ধরনের, অর্থাৎ এখানে কিন্তু এনি ফ্লুইড বাট স্টেডি স্টেট, এই চ্যাপ্টারটাই কিন্তু স্টেডি স্টেট। তাহলে একটা ফ্লুইড ফ্লোয়িং কন্ডিশন আছে এবং স্টেডি স্টেট আছে, তার মধ্যে এনার্জি ইকুয়েশনটা আমরা ডেভেলপ করব। এনার্জির যে পরিবর্তন, এক ফর্ম কাইনেটিক এনার্জি আমরা দেখলাম, পোটেনশিয়াল এনার্জি দেখলাম, আমরা ইন্টারনাল এনার্জি দেখলাম, আমরা প্রেসার হেড দেখব। হুম, তো সেগুলোর পরিবর্তন, একে অপরের সাথে পরিবর্তন বা সম্পর্কটা কি সেটা আমরা দেখার চেষ্টা করব। এখানে দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, আমরা স্টেডি স্টেটে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে এই এনার্জি ইকুয়েশনটা ডেরাইভ করব। দেখো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অনুসারে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলতেছে? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলতেছে, দেখো দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স স্টেট দ্যাট দ্য স্টেডি ফ্লো, ফর স্টেডি ফ্লো দ্য এক্সটার্নাল ওয়ার্ক ডান, এক্সটার্নাল ওয়ার্ক ডান, এটা যদি একটা সিস্টেম হয়, ফ্লুইড সিস্টেম হয়, আমি এটা বলবো আগে, এটা দেখাবো, তো এখান থেকে শুরু করব। ইকুয়েশনটা আবার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলতেছে? ওয়ার্ক ডান অন এ সিস্টেম প্লাস হিট ইন অর আউট equals to the change in energy of the system. Okay, work done on a system, heat change into the system or out of the system, in হতে পারে or out হতে পারে, equals to change in energy of the system. তাহলে সিস্টেমটা কি তোমাকে বুঝতে হবে আগে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স স্টেডি স্টেটের জন্য। এখন আমরা একটা রেফারেন্স লাইন চিন্তা করলাম। দেখো এটা একটা রেফারেন্স লাইন, ডটাম। হ্যাঁ, এটার রেসপেক্টে আমরা ফ্লুইডের পজিশন গুলো, এলিভেশন গুলো ডিফাইন করব। এই যে দেখতে পাচ্ছ এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এই ড্যাশড বা ডটেড লাইনটা ভুলে যাও আপাতত। ওয়ান, এই যে ওয়ান, এই পয়েন্টের ওয়ান পয়েন্ট, এই পয়েন্টের আমরা এই একটা ফ্লুইড ওয়ান এবং টু, ওয়ান এবং টু এর মাঝে যে সলিড লাইনটা দেখতেছো, এই যে ভলিউমটা, এটাকে আমরা কন্ট্রোল ভলিউম বললাম। কন্ট্রোল ভলিউম এটা ফিক্সড। কন্ট্রোল ভলিউম, ভলিউমের লোকেশনটা ওয়ান এবং টু, এই ওয়ানের ক্রস সেকশন হচ্ছে A1 আর টু এর ক্রস সেকশন হচ্ছে A2। এই A1 এবং A2, A1 এবং A2 ক্রস সেকশনের মাঝে এই যে বর্ডার আছে, এই বর্ডার দিয়ে এই যে এরিয়াটা, এটা হচ্ছে কন্ট্রোল ভলিউম। এটা ফিক্সড, 1 এবং 2 পয়েন্ট ফিক্স এবং কন্ট্রোল ভলিউম ফিক্সড। আমার সিস্টেমটা কি? হ্যাঁ, সিস্টেমটা হচ্ছে, আচ্ছা এখানে যে A1 বললাম, A1 এটা ক্রস সেকশন A1, এই ক্রস সেকশনের যে সেন্টারটা আছে, সেন্টার থেকে এটা ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্টেন্স Z1। আবার এইখানে যে ক্রস সেকশনটা আছে A2, A2 যে সেন্টার, এই সেন্টার থেকে ডটাম লাইনের ডিস্টেন্স Z2। তাহলে এই Z2 এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি এবং Z1 এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি বা এলিভেশন হেড। ওকে, ফ্লুইড ডিরেকশনটা এদিকে, ফ্লুইড ফ্লো ডিরেকশন, ফ্লুইডটা এদিকে এদিকে মুভ করবে। সিস্টেমটা কোনটা তাহলে? ফ্লুইড সিস্টেমটা কোনটা? আমার এই ইকুয়েশন এনার্জি কি বলছে? এক্সটার্নাল ওয়ার্ক ডান অন এনি ফ্লুইড সিস্টেম। তাহলে ফ্লুইড সিস্টেমটা কোনটা এটা দেখতে হবে।
হ্যাঁ, ফ্লুইড সিস্টেমটা কোনটা? ফ্লুইড সিস্টেমটা ধরলাম এ এবং বি, A1 এবং 1 এবং 2 এর মাঝে যে কন্ট্রোল ভলিউম, সময় ধরো টি আছে, এই টি সময়ে এ 1 পয়েন্ট এবং 2 পয়েন্টের মাঝে যে ভলিউমটা আছে সেই ভলিউমের ভিতরে যেতটুকু ফ্লুইড আছে সেটা হচ্ছে সিস্টেম। ওকে, সিস্টেমটা কোনটা? আমার সিস্টেমটা হচ্ছে সময় টিতে 1 এবং 2-র ভিতরে কনফাইন্ড যে, হ্যাঁ, কন্টেইনড যে ফ্লুইড আছে সেটা হচ্ছে সিস্টেম। ওকে ফাইন। এখন দেখো, এখন এটা তো ফ্লুইং ফ্লুইড, তাই না? তাহলে টি টাইমে ছিল আমার সিস্টেমটা এর ভিতরে। তো এখন ধরো ডিটি টাইম চিন্তা করো, ফ্লো হচ্ছে টি টাইম প্লাস ডিটি টাইম, অর্থাৎ ডিটি টাইমের পরিবর্তনটা কি হবে? ডিটি টাইমে এই যে এখানে যে ফ্লুইডটা ছিল এটা কিছুটা মুভ করবে, আর এখানে যে ফ্লুইডটা ছিল এটা কিছু সামনে চলে আসবে, তাই না? সিনারিওটা এরকম হবে, ধরো ফ্লুইডটা টি টাইমে এখানে ছিল, ডিটি টাইম পরে এই অংশটা এখানে চলে আসছে, টি টাইমে ফ্লুইডটা এখানে ছিল, এই এই এজটা, এই প্রান্তটা, আর ডিটি টাইম পরে এটা এখানে চলে আসছে, তাই না? ওকে, তাহলে এই যে সিস্টেম ড্যাশড লাইন যেটা দেখিয়েছে এটা কিন্তু সিস্টেমটা ফ্লুইড সিস্টেম। ওকে, কিন্তু কন্ট্রোল ভলিউম 1 এবং 2 কিন্তু ফিক্স পজিশন ফিক্স। আচ্ছা, ফ্লুইডের ডিরেকশন এটা, এই যে টি টাইমে ডিটি টাইমে এই যে অংশটা মুভ করলো এই ডিস্টেন্স DS2, ডিটি টাইমে এই 1 প্রান্ত দিয়ে যে ফ্লুইডটা আমার সিস্টেমটা মুভ করলো সেটা হচ্ছে DS1। ওকে, আচ্ছা, এম কি ধরেছে? এম হচ্ছে ফ্লুইডের উপর কোনো যদি ডিভাইস থাকে, আমি বলেছিলাম মেশিন ডিভাইস, এর মধ্যে মেশিন ডিভাইস এই সিস্টেম থেকে এনার্জি উইথড্র করে নিতে পারে, আবার এখানে এনার্জি অ্যাড করতে পারে, হোয়াট এভার। আমরা ধরতেছি এই একক ওয়েটের উপর এই পরিমাণ এনার্জি যুক্ত হচ্ছে, আর এসি ধরলাম, হ্যাঁ, কারণ এখানে হিট আছে, হিটকেও নিয়ে আসতে হবে। এইচ ধরলাম হচ্ছে হিট চেঞ্জ, ইন হতে পারে আউট হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আমি এখানে কি বলতে পারি? এখানে আমি বলতে পারি আমাকে যদি এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সকে অ্যাপ্লাই করতে হয়, তাহলে ওয়ার্ক, এই যে সিনারিওটা আমি ডেসক্রাইব করলাম এটার জন্য ওয়ার্ক বের করতে হবে, হিট বের করতে হবে, চেঞ্জ ইন এনার্জি বের করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে ওয়ার্ক দুইটা মাধ্যমে হয়ে থাকে, ওয়ার্ক দুই ধরনের হবে, একটা হচ্ছে ফ্লো ওয়ার্ক, একটা হচ্ছে শেপড ওয়ার্ক। ওকে, এই যে তোমার ফ্লুইডটা এদিক থেকে এদিক ফ্লো করতেছে, মানে কি, ফ্লুইডের একটা যদি সারফেস চিন্তা করো, সারফেসের মধ্যে কি আছে? প্রেশার আছে, প্রেশার মিন্স এরিয়া ইনটু প্রেশার, দ্যাট মিন্স ফোর্স। তাহলে একটা সারফেস একটা ফোর্সের অধীনে একটা ডিস্টেন্স ট্রাভেল করলো, তাহলে কি কাজ সাধিত হলো, ওয়ার্ক ডান, এটাকে বলা হয় ফ্লো ওয়ার্ক। দুইটা প্রান্ত দিয়ে কিন্তু এই ঘটনা ঘটে। তাহলে ফ্লুইড ফ্লো হচ্ছে ওয়ার্ক, এর মধ্যে দুইটা এই ওয়ার্কের মধ্যে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ফ্লুইড ফ্লো, ফ্লো ওয়ার্ক, যেটা ফ্লুইডটা তার ফোর্সের কারণে, ফ্লোর কারণে যে ওয়ার্ক হচ্ছে সেটা। আরেকটা হচ্ছে শেপড ওয়ার্ক, এই যে মেশিন ডিভাইস, এই যে মেশিন ডিভাইস, এই ফ্লুইড মেশিন ডিভাইস এই ফ্লুইডের উপর যে পরিমাণ এনার্জি দিল, শেপড ওয়ার্ক। ওকে, এটা শেপড ওয়ার্ক কেন বললাম? কারণ এই ডিভাইসটা তো একটা শেপ দ্বারা পরিচালিত হবে, তাই না? আচ্ছা, তো ফ্লো ওয়ার্ক এবং শেপড ওয়ার্ক এই দুটা মিলিয়ে হচ্ছে ওয়ার্ক। আর হিট এবং এইটা আমাকে তাহলে ওয়ার্কের এক্সপ্রেশনটা বের করতে হবে, ইকুয়েশন বের করতে হবে, হিটের ইকুয়েশন বের করতে হবে, হিট তো আমি কিউ সরাসরি ধরেছি, আর এই চেঞ্জ ইন এনার্জির এক্সপ্রেশন বের করতে হবে। ওকে, আমরা বের করি। এখন আমরা যে ফ্লো ওয়ার্ক বললাম, ফ্লো ওয়ার্ক কি বলেছি? ওই যে আমার এই সিস্টেম ছিল, এখানে একটা ফ্লো ওয়ার্ক হবে, এখানে একটা ফ্লো ওয়ার্ক হবে, তাই না? তাহলে ফ্লো ওয়ার্ক, প্রথম প্রান্ত ধরো, প্রথম প্রান্ত কি? প্রথম প্রান্ত দিয়ে P1 প্রেশার, A1 এরিয়া, ফোর্স ইন্টু ডিস্টেন্স, প্রথম অংশ দিয়ে প্রথম প্রান্ত অর্থাৎ পয়েন্ট 1 দিয়ে ফ্লো ওয়ার্ক হচ্ছে এত, পয়েন্ট 2 P2, এটা আমি পরে আসতেছি, P2 A2 F2 ইন্টু DS2, দ্যাট মিনস দ্বিতীয় পয়েন্ট দিয়ে ফ্লো ওয়ার্ক। এখন এখানে দুটো সামেশন হবে, এখানে মাইনাস কেন হলো দেখো,
এই যে এখানে কিন্তু এই ফ্লো ডিরেকশনে এখানে কিন্তু আমরা ধরতেছি ফ্লুইড প্রেশারটা এইদিকে কাজ করে, ওকে, আর ডিস্টেন্সটা এইদিকে হচ্ছে, তাই না? ফ্লোটা হচ্ছে এদিকে আর প্রেশারটা হচ্ছে ইনার সাইড। সবসময় যখন ফ্লুইড প্রেশার এইভাবে চিন্তা করবো, এটা ইনওয়ার্ড হিসেবে হবে, ওকে, ইনওয়ার্ডে। তাহলে আমি এই যে ডিস্টেন্স, ফোর্স এবং ট্রাভেল ডিস্টেন্স বিপরীতমুখী, এইটার জন্য এখানে মাইনাস আসছে। তাহলে আমি ওয়ার্কের যে দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ফ্লো ওয়ার্ক, এই ফ্লো ওয়ার্ক বের করে নিলাম। এখন হচ্ছে শ্যাফট ওয়ার্ক কি হবে? শ্যাফট ওয়ার্ক বলেছে মেশিন ডিভাইস কি পরিমাণ এনার্জি অ্যাড করতেছে। ওকে, কিভাবে? আমরা যে এই যে HM, এই যে এটা মেশিন কিভাবে এনার্জি অ্যাড করতেছে, এইটার যে ইউনিট, এটা আমরা HM, এনার্জি ডেলিভার্ড অন দ্য সিস্টেম পার ইউনিট ওয়েটের অফ দ্য ফ্লুইড। এই HMটা, এই যে ডিভাইস, সে যদি এটা পাম্প হয়, পাম্পের HM তোমার দেয়া থাকে স্পেসিফিকেশন শিটের মধ্যে, ওকে। তাহলে এটা হচ্ছে ডিফাইন করা হয় এনার্জি কি পরিমাণ অ্যাড করতেছে পার ইউনিট ওয়েটের হিসাবে। তাহলে এনার্জি ওয়েট পার ইউনিট ওয়েট এটা পেলাম। তাহলে ওয়েট পার ইউনিট টাইম মাল্টিপ্লাইড বাই টাইম, ওকে। তাহলে এটা ইকুয়াল টু HM, আর ওয়েট পার ইউনিট টাইম কি হবে? এটা হচ্ছে এরিয়া, এটা হচ্ছে ডিস্টেন্স, দ্যাট মিনস এটা ভলিউম, এটা হচ্ছে গামা, দ্যাট ইজ এটা ম্যাস, এটা গামা, দ্যাট ইজ এটা ওয়েট। ডিস্টেন্স, এরিয়া, ভলিউম ইন্টু গামা, ওয়েট, ঠিক আছে, ডিভাইডেড বাই ডিটি, এই যে টাইম, ওকে, ডিটি টাইমে ইন্টু ডিটি। তাহলে ডিটি ডিটি কাটা গেল, গামা 1 A1 DS1 HM। তাহলে এটা কি পেলাম? শেপড ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, ওকে। তাহলে আমি ওয়েট পার টাইম এটা নির্ণয় করার ক্ষেত্রে প্রথম পয়েন্টের ওয়েট ফ্লো রেটটা নিয়েছি। আমি কেন দ্বিতীয় পয়েন্টের ওয়েট ফ্লো রেট নিলাম না? আমি নিতে পারতাম। এটা যেহেতু স্টেডি স্টেট প্রসেস, প্রথম পয়েন্টে দিয়ে যে ম্যাস ফ্লো রেট হবে, দ্বিতীয় পয়েন্টে দিয়ে ম্যাস ফ্লো একই থাকবে। প্রথম পয়েন্টে দিয়ে যে তোমার ওয়েট ফ্লো হবে, দ্বিতীয় পয়েন্টের ওয়েট ফ্লো একই থাকবে। তাহলে তুমি এটা 1 পয়েন্টে যেটা নাও, আবার 2 পয়েন্টে গামা 2 A2 DS2, এই দুটো একই কন্টিনিউটি ইকুয়েশন থেকে আসলো। এই যে এখানে দেখো, since steady state is assumed according to continuity equation, gamma 1 A1 DS1, that is weight flow rate, হ্যাঁ, equals to gamma 2 A2 DS2, ওকে। প্রথম প্রান্ত দিয়ে যে পরিমাণ ওয়েট যাবে, দ্বিতীয় প্রান্ত দিয়ে সেই পরিমাণ ওয়েট বের হয়ে যাবে, ওকে। এটা কন্টিনিউটি ইকুয়েশন থেকে আসছে। সো এই ওয়েট ফ্লো রেট সমান, এটা 1 দিয়ে লিখতে পারো, 2 লিখতে পারো, একই আসবে। তাহলে আমি শ্যাফট ওয়ার্ক বের করলাম, ফ্লো ওয়ার্ক বের করলাম, এই দুইটা, এটার সাথে এখন এটা যোগ করো, টোটাল ওয়ার্ক পেয়ে যাবা, ওকে। তাহলে আমার কি থাকলো? আমার এই ইকুয়েশনের জন্য টোটাল ওয়ার্ক পেয়ে গেছি। আর হিট তো এই কিউ ফর্মে আছে, এটাকে আমি সরাসরি কিউ দিয়ে লিখেছি। তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এখন তোমাকে বের করতে হবে কি? ডেল ই, এনার্জি ফ্লো রেট, ওকে। এনার্জি চেঞ্জটা আমরা দেখো, আমরা যদি টি টাইমে, যখন যখন এই সিস্টেমটা 1 এবং 2 কন্ট্রোল ভলিউমের সাথে মিলেছিল, কন্ট্রোল ভলিউমের ভিতরে ছিল, ওইটা টি টাইম, ওই সময় এনার্জি E1, ওকে। আর E2 কোনটা? E2 হচ্ছে ডিটি টাইম পরে, এই যে এইখানে চলে আসলো সিস্টেমটা, তাই না? তাহলে প্রথমে সিস্টেমটা ছিল এখানে, তার এনার্জি E1, এরপর ডিটি টাইমে মুভ করে, এইটা হচ্ছে তার সিস্টেম। এখন এই ডিটি টাইমে এর মধ্যে এনার্জিটা কি? E2। এই E2টা কত হবে? এই দ্বিতীয় কন্ডিশনে সিস্টেমের এনার্জি 2, এই E2টা কত হবে? এটা হবে E1, আগে যেটা ছিল E1 প্লাস, তুমি এভাবে চিন্তা করতে পারো, আগের যে এখনকার সিস্টেমের এনার্জি কি হবে, সে আগেরটা প্লাস এই যে নতুন অংশটুকু তার অ্যাড হয়েছে, চিন্তা করলাম এই অংশটুকু তার অ্যাডেড আর এই অংশটুকু তার ডিডাক্টেড, হ্যাঁ, এই অংশটুকু তার অ্যাডেড হয়েছে আর এই অংশটুকু ডিডাক্ট হয়েছে। আগেরটার সাথে এই অংশটুকু তার অ্যাডেড হয়েছে, এই অংশটুকু ডিডাক্টেড হয়েছে, হ্যাঁ। এই যে তুমি যদি আগেরটা হচ্ছে এইখানে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আগেরটা E1, এখন E2 কত হবে? E2টা এই অংশটুকু আমরা চিন্তা করলাম, নতুন একটু সিস্টেমটা তো এখন E2-র ক্ষেত্রে সিস্টেম কত? এইটা না, এই যে হ্যাশড লাইন,
তাহলে আমরা কি বলতে পারি, E1 প্লাস এই যে অ্যাডেড মেস বা এই প্রান্ত দিয়ে যতটুকু আউট হলো সেটা মাইনাস এই প্রান্ত দিয়ে যতটুকু ভিতরে ঢুকলো। ওকে, সেও বলতে পারো। তাহলে আমার এখান থেকে আমি বলতে পারি E2 ইকুয়াল টু E1, এই যে নতুন করে অ্যাডেড হলো, যে এভাবে বলতে পারো, বা কতটুকু বের হয়ে গেল, অথবা বলতে পারো, হ্যাঁ এভাবে বলাটাই ভালো, সিস্টেম টু এর এনার্জি আগের এনার্জি প্লাস এই যে অ্যাডেড সেকেন্ড অংশ দিয়ে কি পরিমাণ হলো, ফার্স্ট অংশ দিয়ে কি পরিমাণ বের হয়ে গেল। ওকে, তাহলে আমরা বলতে পারি এই ডেল ই ইকুয়ালস টু চেঞ্জ ইন এনার্জি অন দ্য সিস্টেম E2 মাইনাস E1 ইকুয়ালস টু ওই সেকেন্ড পয়েন্টের অ্যাডেড মেস মাইনাস ফার্স্ট পয়েন্টের ডিডাক্টেড মেস। ওকে, তাহলে হচ্ছে এখন দেখো সেকেন্ড পয়েন্টের অ্যাডেড মেস এটা কি হবে, তাহলে সেকেন্ড পয়েন্টের এনার্জি, সেকেন্ড পয়েন্টের টোটাল এনার্জি কি ছিল, পোটেনশিয়াল এনার্জি বা এলিভেশন হেড, ভেলোসিটি হেড, ইন্টারনাল এনার্জি পার ইউনিট ওয়েট। ওকে, তাহলে এইটা হলো এলিভেশন, পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ওয়েট, ভেলোসিটি, কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট, ইন্টারনাল এনার্জি পার ইউনিট ওয়েট। এটা হলো যে এনার্জি টোটাল এনার্জি টোটাল এনার্জি পার ইউনিট ওয়েট। এটাকে সেকেন্ড পয়েন্টের ওয়েট ফ্লো দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলে টোটাল এনার্জি অ্যাড হলো এট দ্য সেকেন্ড পয়েন্ট। ওকে, ফার্স্ট পয়েন্টে ডিডাক্টেড হয়ে গেল টোটাল এনার্জি এট পয়েন্ট 1, এলিভেশন পোটেনশিয়াল এনার্জি, ভেলোসিটি হেড, কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট, পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ওয়েট, কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট, ইন্টারনাল এনার্জি পার ইউনিট ওয়েট, টোটাল এনার্জি পার ইউনিট ওয়েট মাল্টিপ্লাইড বাই ওয়েট। তাহলে আমি চেঞ্জ ইন এনার্জি ইকুয়ালস টু এটা মাইনাস এটা। ঠিক আছে, সেকেন্ড পয়েন্টের এনার্জি ফ্লো রেট মাইনাস প্রথম পয়েন্টের এনার্জি ফ্লো রেট। ওকে, এখন তুমি যে ফ্লো ওয়ার্ক প্লাস শেফট ওয়ার্ক, এখন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে বুঝলাম ওয়ার্ক, ফ্লো ওয়ার্ক প্লাস শেফট ওয়ার্ক, টোটাল ওয়ার্ক প্লাস হিট চেঞ্জ ইন এনার্জি। তাহলে এখানে তুমি এই যে টোটাল ওয়ার্কটা বসাও, মনে রাখতে হবে যে কন্টিনিউটি ইকুয়েশন ইজ ভ্যালিড, অর্থাৎ ওয়াইট ফ্লো রেট বা ম্যাস ফ্লো রেট এট পয়েন্ট 1 ইকুয়াল টু ওয়াইট ফ্লো রেট বা ম্যাস ফ্লো রেট এট পয়েন্ট 2। ওকে, তাহলে এখন ফ্লো ওয়ার্ক বসাও, শেফট ওয়ার্ক বসাও, হিট বসাও, ডেল্টা বসাও, এই যে বসিয়ে একটু রিঅ্যারেঞ্জ করো, এই ইকুয়েশন চলে আসবে, রিঅ্যারেঞ্জ করো এই ইকুয়েশন চলে আসবে, রিঅ্যারেঞ্জ করো এই ইকুয়েশন চলে আসবে। এই ইকুয়েশনটা হচ্ছে, দেখো তাহলে কি বলতেছি আমরা, পোটেনশিয়াল এনার্জি এট পয়েন্ট 1 বা এলিভেশন হেড এট পয়েন্ট 1, হ্যাঁ, প্রেসার হেড এট পয়েন্ট 1, ভেলোসিটি হেড এট পয়েন্ট 1 প্লাস ইন্টারনাল এনার্জি এট পয়েন্ট 1, টোটাল এনার্জি এট পয়েন্ট 1 পার ইউনিট ওয়েটের টোটাল এনার্জি এট পয়েন্ট 1 প্লাস HM মেশিন ডিভাইস একক ওয়েটের উপর যে পরিমাণ এনার্জি অ্যাড করতেছে প্লাস হিট এক্সচেঞ্জ ইকুয়ালস টু টোটাল এনার্জি এট পয়েন্ট 2। এই হচ্ছে জেনারেল এনার্জি ব্যালেন্স ইকুয়েশন অফ এনি ফ্লুইড, যেটা একটা লিমিটে অ্যাজাম্পশন ছিল, সেই অ্যাজাম্পশন হচ্ছে কি, সেই অ্যাজাম্পশন হচ্ছে স্টেডি স্টেট ফ্লো। ওকে, তাহলে আচ্ছা আমার হাতে কিন্তু ঘড়ি নাই, তোমরা একটু সময়টা দেখো, তোমরা যখন 50 হবে তখনই অ্যাটেন্ডেন্স দেওয়া শুরু করবা, আর আমাকে একটু রিমাইন্ডার দিও যখন 55 হবে। আমি শেষ করে দিব, আমার হাতে কাছাকাছি তো মোবাইল নেই, আমার দেখা যাচ্ছে না। তাহলে আমরা কি দেখলাম, টোটাল এনার্জি এট পয়েন্ট 1 ইকুয়াল টু পার ইউনিট, এটা কিন্তু পার ইউনিট ওয়েটে, এর মধ্যে কম্পোনেন্ট এলিভেশন, প্রেসার, ভেলোসিটি, ইন্টারনাল এনার্জি, এলিভেশন, প্রেসার, ভেলোসিটি, ইন্টারনাল এনার্জি। এইটাই হচ্ছে জেনারিক এনার্জি ব্যালেন্স ইকুয়েশন ফর স্টেডি ফ্লো। ইট ইজ ভ্যালিড ফর রিয়েল ফ্লুইড, আইডিয়াল ফ্লুইড, লিকুইড, গ্যাস, ভেপর। লিকুইডের ক্ষেত্রে সত্য, গ্যাসের ক্ষেত্রে সত্য, ভেপরের সাথে সত্য, আইডিয়ালের ক্ষেত্রে সত্য, রিয়েলের ক্ষেত্রে সত্য, উইথ ফ্রিকশন, উইদাউট ফ্রিকশন, সবার ক্ষেত্রে সত্য। বাট অনলি রেস্ট্রিকশন ইজ স্টেডি ফ্লো, স্টেডি স্টেট। এখানে দেখো টাইম ডেরিভেটিভ, কোনো টাইমের সাথে পরিবর্তনশীল কোনো টার্ম নাই, স্টেডি স্টেট। ওকে, তাহলে এইটা কি, এটা একটা মৌলিক ইকুয়েশন। আমরা ফ্লুইড মেকানিক্স প্রবলেমকে সলভ করার জন্য কয়েকটা মৌলিক ইকুয়েশনের দরকার হয়। আমরা এই হচ্ছে এটা কন্টিনিউটি ইকুয়েশন, তাই না? কন্টিনিউটি ইকুয়েশনকে আমরা গত লেকচারে দেখিয়েছি, তাই না?
continuity equation, conservation of mass. This is the energy equation, conservation of energy. আরেকটা হচ্ছে ইকুয়েশন অফ স্টেট। হ্যাঁ, কম্প্রেসিবল যখন হবে তাহলে বিভিন্ন প্রেসার কন্ডিশনে কে রিলেট করার জন্য কম্প্রেসিবিলিটি আসবে। তাহলে কন্টিনিউটি ইকুয়েশন, এনার্জি ইকুয়েশন আর ইকুয়েশন অফ স্টেট এগুলা দিয়ে প্লাস কিছু আরেকটা বিষয় আসবে, সেগুলো দিয়ে আমরা ফ্লুইড মেকানিক্স প্রবলেমগুলো সলভ করতে পারবো। আচ্ছা, এখানে দেখো এটাকে আমরা এখন সিম্পলিফাই করব। এটা কিন্তু জেনেরিক। সিম্পলিফাই করার জন্য আমরা এখন ইনকম্প্রেসিবল চলে আসি। এর আগেটা কিন্তু এটা কম্প্রেসিবল ইনকম্প্রেসিবল সবার জন্য। এখন যদি ইনকম্প্রেসিবল হয় তাহলে গামা 1 ইকুয়াল টু গামা 2 ইকুয়াল টু গামা, অর্থাৎ ডেনসিটি কনস্ট্যান্ট, তাহলে স্পেসিফিক ওয়েট কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে এখানে এই ইকুয়েশনে কি দেখো, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন কিন্তু আর এই যে ইকুয়েশন গামা 1 গামা 2 ইকুয়ালস টু গামা, এখানে আর গামার কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, এক। 2 নাম্বার হচ্ছে আমরা একটু আগে কি করেছি, আর একটা জাম্পশন ধরেছি না, প্র্যাকটিক্যালি বাস্তবিকভাবে আলফা, এই ইকুয়েশনে কি ছিল দেখো, আলফা 1 আলফা 2, দুইটা কন্ডিশনে আলফার ভ্যালু আমরা কি ধরেছি না, এটা ইকুয়ালস টু 1 ধরবো। আচ্ছা 1 ধরো, তাহলে 1 ধরলে কি হবে, এই গামা 1 গামা 2 ইকুয়াল টু গামা হয়ে যাবে, আলফা 1 আলফা 2 ইকুয়াল টু 1 হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে চলে গেল, এই হচ্ছে তোমার ইকুয়েশন চলে আসলো, তাই না? এটার ভিতরে কি ছিল, প্রেসার, এলিভেশন, ভেলোসিটি, তাই না? আর কি ছিল, I1 ছিল, I1 কে আমি এদিকে নিয়ে গেলাম। হ্যাঁ, H ছিল, কিউ ছিল, এটার মধ্যে কি ছিল, I2, এই I2 কে এখানে নিয়ে গেলাম। I2 মাইনাস I1 কে একটু আলাদা লিখলাম। কেন লিখলাম বলতেছি এখন। কারণ এই দুইটার সাথে এইটা জড়িত, এইটার সাথে এটা জড়িত। কিভাবে আমি বলতেছি, এটা আরেকটা প্যারামিটার জানতে হবে। যখন ফ্রিকশন হয়, ধর একটা ফ্লুইড ফ্লো হচ্ছে, এখান থেকে একটা ফ্লুইড যাচ্ছে, এখান থেকে একটা ফ্লুইড যাচ্ছে, যখন রিয়েল ফ্লুইড হবে, ফ্রিকশন হবে, আমরা জানি ফ্রিকশনের ফলে এনার্জি লস হয় এবং ওখানে হিট উৎপন্ন হয়, এনার্জিটা হিটের মাধ্যমে লস হয়ে যায়। বিষয়টা এমন, একটা ফ্লুইড যখন ফ্রিকশন এক্সপিরিয়েন্স করে, একটা ফ্লুইড এলিমেন্ট বা ফ্লুইড লেয়ার বা ফ্লুইড এলিমেন্ট যখন ফ্রিকশন এক্সপিরিয়েন্স করে, তখন ওখানে ঘর্ষণের কারণে ছোট ছোট টার্বুলেন্স বা এডিস তৈরি হয়। হ্যাঁ, দেখো, fluid friction produce eddies and turbulence, and this form of kinetic energy are eventually eddies এবং turbulence। eddies ছোট 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 ফ্লুইড প্যাকেট, যেগুলো ছিল ওগুলারও ছোট 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 ছোট। টার্বুলেন্স মানে একবার ভাইব্রেশন, ফ্ল্যাকচুয়েশন, এগুলো কিন্তু এ ফর্ম অফ কাইনেটিক এনার্জি। তাহলে ফ্রিকশন, যখন একটা ফ্লুইড এলিমেন্ট এক্সপিরিয়েন্স করে ফ্রিকশন, ওখানে কিছু কি তৈরি হয়, ওখানে কিছু টার্বুলেন্স তৈরি হয়, এডিস তৈরি হয়। মনে করো দুইটা চক নাও, চক নিয়ে দুইটা ঘর্ষণ করলো, বা একটা ওয়াল একটা চক দিয়ে ঘর্ষণ করো, কি হলো, ছোট ছোট পাউডারের গুঁড়া তৈরি হয় না? ঠিক একইভাবে ফ্লুইড এলিমেন্ট যখন ফ্রিকশনে আসে, এরকম ছোট 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 ফ্লুইড প্যাকেট, ছোট এডিস, টার্বুলেন্স তৈরি হয়। ওগুলার কিন্তু ভেলোসিটি থাকে এবং ওগুলার কাইনেটিক এনার্জি থাকে, এবং ওই এডিস এন্ড টার্বুলেন্স মানেই হলো কাইনেটিক এনার্জি। ফ্রিকশন, যখন ফ্লুইড এলিমেন্ট ফ্রিকশন এক্সপিরিয়েন্স করে, তখন নতুন একটা কাইনেটিক এনার্জি তৈরি হয় ইন দ্য ফর্ম অফ এডিস এবং টার্বুলেন্স, এবং ইভেনচুয়ালি এই কাইনেটিক এনার্জিটা হিটে পরিবর্তন হয়ে যায়। একটু পর ওই কাইনেটিক এনার্জি ওই এডিস টার্বুলেন্সটা ডেমিনেশ করবে এবং হিট তৈরি হবে। তাহলে ফ্রিকশন এক্সপিরিয়েন্স হলে তুমি একটা চক দিয়ে বোর্ডের মধ্যে ঘষা দিলে যেমন তোমার ছোট ছোট পাউডার বের হয়, হ্যাঁ, এবং এগুলো এক সময় নিচে পড়ে যায়, ওই এডিস টার্বুলেন্স তৈরি হয়। এই এডিস টার্বুলেন্স মানেই হচ্ছে কাইনেটিক এনার্জি, এবং এইটা ডিমিনিশ, অদৃশ্য হয়ে গিয়ে হিটে কনভার্ট হয়ে যাবে, থার্মাল এনার্জিতে। এই যে হিটে কনভার্ট হলো, এই কারণে আমরা বলি ফ্রিকশন হলে হিট তৈরি হয়। আর ফ্রিকশন হলে প্রথমে এডিস এবং টার্বুলেন্স মানে কাইনেটিক এনার্জি তৈরি হয়, এবং সেটা কনভার্ট হয়ে থার্মাল এনার্জিতে যায়। এবং এই থার্মাল এনার্জিটা যদি সিস্টেম থেকে বের হয়ে যেতে না পারে, তাহলে কি হবে, তাহলে এই ফ্লুইডের ইন্টারনাল এনার্জি বা তাপমাত্রাকে বাড়িয়ে দিবে। ওকে, ইফ দিস এনার্জি ইজ নো হিট ট্রান্সফার, যদি এটা যদি হিট ট্রান্সফার না হয়, the effect of friction is to produce an increase in temperature, so an increase in internal energy। তাহলে ফ্রিকশন হলে ইন দ্য ফর্ম অফ এডিস এবং টার্বুলেন্স কাইনেটিক এনার্জি তৈরি হবে, এবং এটা ইভেনচুয়ালি ডিমিনিশ, অদৃশ্য হয়ে গিয়ে থার্মাল এনার্জিতে পরিণত হবে। এবং থার্মাল এনার্জিটা যদি সিস্টেম থেকে বের হয়ে যেতে না পারে,
তাহলে এটা সিস্টেমের তাপমাত্রা এবং ইন্টারনাল এনার্জিকে বাড়াবে। ইন্টারনাল এনার্জি এবং তাপমাত্রা টেম্পারেচার ইন্ট্রিনসিক্যালি রিলেটেড। ওকে, তাহলে আমি বলতে পারি, দেখো অন্য একটা ভাষায় বলি, এই যে এটা ফ্রিকশনের কারণে যে পরিমাণ হিট লস হলো সেটার ভ্যালু হচ্ছে কিউ, এইচ। ওকে, আবার যদি এইচ এর সাথে কিউ যোগ করো, যদি সিস্টেমে কিছু হিট দাও, তাহলে এইচ প্লাস কিউ, তুমি এইচ ফ্রিকশনের কারণে আসলো, হিট জেনারেট হলো, আবার বাইরে কিছু এইচ আসলো, তাহলে এই কিউ আসলো, এই কিউ এবং এইচ, হ্যাঁ, এটা যদি তোমার হিট ফর্মে সিস্টেম থেকে বের হয়ে না যায়, তাহলে একমাত্র উপায় হচ্ছে এই দুইটা তাপমাত্রা বাড়িয়ে ইন্টারনাল এনার্জিকে বাড়ায় দিবে। তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইকুয়ালস টু ফ্রিকশনাল এনার্জি লস প্লাস কিউ, বা frictional energy loss H equals to change in internal energy minus QH। ওকে, এই হচ্ছে ইকুয়েশন। তাহলে আমি এই আমার যে এই ইকুয়েশনে দেখো, এই ইকুয়েশনে কি আছে, H2 I2 মাইনাস I1 আছে, মাইনাস এটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে হবে H2 মাইনাস I1 ব্রেকেট মাইনাস QH, ওই দুইটা মিলিয়ে কি হবে HL, HL, তাই না? I2, তাহলে I2 মাইনাস I1 ইকুয়ালস টু কি হবে HL, HL প্লাস QH, বা HL ইকুয়াল টু এটা মাইনাস QH। এটা বসাও, এই হচ্ছে তোমার ইকুয়েশন চলে আসলো। তাহলে আমরা কি বললাম, এইটা আরো সিম্পলিফাইড ফর্মে, ফ্রিকশন কিউ কে এলিমিনেট করলাম, ইন্টারনাল এনার্জি আই কে এলিমিনেট করলাম, কারণ ইন্টারনাল এনার্জি এত সহজে কিন্তু মাপা যায় না। আমরা প্রেসার হেড, ভেলোসিটি হেড, এলিভেশন হেড যত সহজে মাপতে পারি, ইন্টারনাল এনার্জি তত সহজে মাপা যায় না, একটু কমপ্লিকেটেড হয়ে যায়। এই কারণে আমি ওটাকে এলিমিনেট করলাম, কারণ এগুলো তো ভিজিবল, ম্যাক্রোস্কোপিক, আর ইন্টারনাল এনার্জি এটা মাইক্রোস্কোপিক। ওকে, তাহলে এখন টার্মে কি আছে, পোটেনশিয়াল এনার্জি, তো প্রেসার হেড, ভেলোসিটি হেড, এলিভেশন হেড, ভেলোসিটি হেড, টোটাল হেড এট পয়েন্ট 1 ইকুয়াল টু এইচ এম, মেশিন এনার্জি, মেশিন যে পরিমাণ এনার্জি দিতেছে, প্লাস সেকেন্ড পয়েন্ট এনার্জি প্লাস এইচ এল। ওকে, এটা কি ফ্রিকশনাল এনার্জি লস বা হেড লস ডিউ টু দ্য ফ্রিকশন। ওকে, এখন আরো ফার্দার সিম্পলিফাই করতে চাচ্ছি। যদি আমি ধরে নেই ওখানে কোনো মেশিন ডিভাইস নাই, পয়েন্ট 1 এবং পয়েন্ট 2 আমি একটা মেশিন ডিভাইস চিন্তা করেছিলাম, ওইটা এনার্জি অ্যাড করতেছে, তাহলে এখন যদি ওইটা না থাকে তাহলে এটা টার্ম কি হবে, জিরো হবে। তাহলে এইচ এম জিরো, তাহলে এই ফর্মে চলে আসলাম। এখানে কিন্তু এইচ এম ইকুয়াল টু জিরো বসাইছি, শর্ত কি, এখানে কোনো সেপারেট মেশিন, রোটেটিং মেশিন ডিভাইস নাই। ওকে, এই পর্যন্ত চলে আসলাম, এই পর্যন্ত চলে আসলাম। এখন যদি আমি ফার্দার চিন্তা করি, এটা একটা আইডিয়াল ফ্লুইড, এর মধ্যে কোনো ফ্রিকশনাল এনার্জি লস নাই, তাহলে কি হবে, এইচ এলও চলে যাবে। তাহলে হলো কি, পয়েন্ট 1 এর প্রেসার হেড, এলিভেশন হেড, ভেলোসিটি হেড ইকুয়াল টু পয়েন্ট 2 এর প্রেসার হেড, এলিভেশন হেড, ভেলোসিটি হেড। এই যে এটা, অর্থাৎ কি বলতে পারি আমরা, অর্থাৎ কি বলতে পারি, প্রেসার হেড প্লাস এলিভেশন হেড প্লাস ভেলোসিটি হেড ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইটাকে বলা হচ্ছে বার্নৌলি থিওরাম। এটাই হচ্ছে বার্নৌলি থিওরাম, এটাই হচ্ছে বার্নৌলি থিওরাম। তাহলে দেখো, এই বার্নৌলি থিওরাম পর্যন্ত আসতে আমাদের টোটাল অ্যাজাম্পশনস কি কি ছিল, একবারে ফার্স্ট প্রথমই তো অ্যাজাম্পশন, মৌলিক এনার্জি ইকুয়েশনের জন্য মৌলিক ইকুয়েশন ছিল স্টেডি স্টেট। ওকে ফাইন। 2 নাম্বার কি ছিল, আমরা গামা 1 ইকুয়াল টু গামা 2 ধরলাম, ইনকম্প্রেসিবল ফ্লুইড। 3 নাম্বার কি দিলাম, আলফা 1 ইকুয়াল টু আলফা 2 ইকুয়াল টু 1 ধরলাম। এরপর ধরলাম হচ্ছে তোমার এইচ এম জিরো, কোনো ডিভাইস নাই। এর পর ধরলাম হচ্ছে ফ্রিকশন লেস, এইচ এল। তারপর হচ্ছে এই যে বার্নৌলি ইকুয়েশন। বার্নৌলি ইকুয়েশন ইজ ফর আইডিয়াল ফ্লুইড ফ্লো। ওকে, বাট রিয়েল ফ্লুইডের ক্ষেত্রে যেখানে হেড লস তুলনামূলকভাবে কম, সেই ক্ষেত্রে এটা একটা রিজনেবল এস্টিমেশন দিবে। হ্যাঁ, তাহলে এই বার্নৌলি ইকুয়েশন কি, দুইটা পয়েন্টের, এনি পয়েন্ট, দুইটা পয়েন্টের মধ্যে টোটাল এনার্জি রিলেশনকে বুঝাচ্ছে বার্নৌলি থিওরাম। ওকে, এখন কয়টা বাজে? আচ্ছা আমরা, 9:55 বাজে। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটু কন্টিনিউ করছি। সো এই হচ্ছে আমার বার্নৌলি থিওরাম চলে আসলো। এখন দেখো, ছোট্ট ছোট্ট কিছু ইকুয়েশন আছে, এগুলো পরে, এগুলা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমরা আর অনেক বড় বড় প্রবলেম সলভ করব, ওই ক্ষেত্রে তোমরা একটু নিজেরা দেখবা। এই যে বার্নৌলি ইকুয়েশনের অ্যাপ্লিকেশন, একটা পয়েন্ট 1 পয়েন্ট 2 মাঝে এনার্জি ব্যালেন্স করে, ধরো এই দুইটা, এটা দেওয়া নাই বাকি সবগুলো দেয়া আছে, এটা বের করতে বলছে। ধরো এটা দেওয়া নাই বাকি সবগুলো দেয়া আছে, এটা বের করতে বলছে। ধরো এটা দেওয়া নাই সবগুলো দেয়া আছে, এটা বের করতে হবে। ওকে,
এইটা বার্নৌলি ইকুয়েশনের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, সবগুলা দেয়া আছে, একটা দেয়া নাই, আননোন বের করো। ঠিক আছে, দুইটা পয়েন্টের মাঝে এই ব্যালেন্স করে আননোনটা বের করতে পারবা। আচ্ছা, ঠিক একইভাবে এটাও পারবা, এটা নিয়ে আমি এখন আর দিচ্ছি না। এখন হেড প্রেশার বাই গামা, প্রেশার হেড আমরা বলেছি, জেড এলিভেশন হেড, এটা ভেলোসিটি হেড। ঠিক আছে, এটাকে এখন থেকে আমরা সিম্পলি প্রেশার হেড, এলিভেশন হেড, ভেলোসিটি হেড বলবো। টোটাল হেড ইকুয়ালস টু প্রেশার হেড, এলিভেশন হেড, ভেলোসিটি হেড, টোটাল হেড। ওকে। আচ্ছা, এখন যদি আমরা ফ্রিকশন কন্ডিশনে আমরা এক রিয়েল ফ্লুইডের ক্ষেত্রে লিখি, আইডিয়াল ফ্লুইড উইথ নো মেশিন ডিভাইস